নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের অনুষ্ঠান ডক্টর প্লাস। সুস্থ সুন্দর জীবন একসাথে পেতে গেলে ডক্টর প্লাস। প্রত্যেকটা মানুষ এতদিন ধরে বুঝে এসছেন এবং শিখে আসছেন প্রতিনিয়ত এই অনুষ্ঠানের মাধ্যম দিয়ে যে রোগের চিকিৎসা অর্থাৎ আগে থেকে সিমটম আপনাকে বডি দেবে, কিন্তু সেই সিমটমটা আপনি নিশ্চয়ই ধরতে পারবেন না। আপনার যে অনুভূতিটা হচ্ছে, যে অসুবিধাটা হচ্ছে, যে আনকমফর্ট ফিলটা হচ্ছে, সেটা নিয়ে আপনি শীঘ্রই চিকিৎসকের কাছে যান এবং পরবর্তী পর্যায়ে তিনি প্রপার ডায়াগনোসিস এবং ট্রিটমেন্টের মাধ্যম দিয়ে আপনাকে সুস্থ করে তুলবে। দেখুন, সৌন্দর্যতা আর সুস্থতা দুটোর এমন একটা সুন্দর সমন্বয় রয়েছে যেখানে সুস্থতা কখনো সৌন্দর্যতাকে ছেড়ে নয়, সৌন্দর্যতা অবশ্যই সুস্থতাকে ছেড়ে নয়। অর্থাৎ আপনি ভালো থাকলে, সুস্থ থাকে, তবেই কিন্তু নিজেকে মেনটেন রাখতে পারবেন, সুন্দর থাকতে পারবেন। আর শুধু সৌন্দর্যতা নিয়ে আপনি কি বা করবেন বলুন, যদি সুস্থ না থাকেন? সুতরাং এই কারণেই ডক্টর প্লাস আপনাদের সুস্থতা এবং সৌন্দর্যতা দুই দিক থেকে কিন্তু আপনাকে ভালো রাখার চেষ্টা করে আসছে। দীর্ঘ বছর ধরে আপনারা এখানে আসছেন, চিকিৎসা করাচ্ছেন এবং আজকে এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে রয়েছি অন্যান্য অনুষ্ঠানের মতোই। তার আগে স্বাগত জানাবো, অঙ্কোলজিস্ট রয়েছেন রিনাউন্ড ডক্টর সায়ন দাশগুপ্ত। স্বাগত স্যার আপনাকে। নমস্কার স্যার, আজকের বিষয় হচ্ছে ক্যান্সার প্রিভেনশন অ্যান্ড কিওর, যেটা নিয়ে আমরা প্রত্যেকেই ভীষণভাবে উৎসাহী জানবার এবং ভয়ের একটা ব্যাপার, আতঙ্ক। ক্যান্সার মানেই আতঙ্ক, আর ক্যান্সার মানেই হচ্ছে আমার হাতে আর কটা সময় রয়েছে। অর্থাৎ আমি কেন কটা সময় জিজ্ঞেস করলাম, মানে সেখানে ঘড়ির কাঁটাটা না টিকটিকটা যেন একটু দ্রুত গতিতেই টিকটিক করে, তো সেক্ষেত্রে আর কত দিন পাবো আমি, এটাই আমাদের কিন্তু মনে প্রথম আসে। তো ক্যান্সার কিওর আমরা তো ভাবতেই পারি না, সেটা অনেক দূর কি বাদ, কিন্তু প্রিভেনশন, ক্যান্সার প্রিভেনশন হয়, করা যায়, এখান থেকে আলোচনাটা শুরু করবো আমরা। অবশ্যই ক্যান্সারের আগেকার দিনে বলতো ক্যান্সার হলে কোনো আনসার নেই, ক্যান্সারের কোনো আনসার নেই, কিন্তু বর্তমান জগতে এখন যে মডার্ন চিকিৎসা পদ্ধতি আছে, যেমন কেমোথেরাপি, রেডিওথেরাপি, ইমিউনোথেরাপি, সার্জারি এবং হরমোনাল থেরাপি এবং আরও যে যাবতীয় যে আরও মডার্ন চিকিৎসা পদ্ধতি বেরোচ্ছে, তাদের কিন্তু অবশ্যই ক্যান্সারকে আমরা পুরোপুরি নিরাময় করতে সক্ষম হয়েছি। ক্যান্সার যদি আর্লি স্টেজ ধরা পড়ে, যেমন ক্যান্সার স্টেজ হয় স্টেজ 1 থেকে স্টেজ 4, বিভিন্ন স্টেজে ক্যান্সারের সিমটম অনুযায়ী এবং সাইন অনুযায়ী এবং রেডিওলজিক্যাল সাইন সিমটমস অনুযায়ী আমরা ভাগ করতে পারি। স্টেজ 1 থেকে স্টেজ 2-কে আমরা আর্লি বলি, স্টেজ 3 হচ্ছে অ্যাডভান্সড এবং স্টেজ 4-কে আমরা বলি মেটাস্টেটিক। এবং আর্লি স্টেজে ক্যান্সার যে ধরা যায় সেটা কিন্তু সম্পূর্ণভাবে আর্লি বা মডারেট মানে অ্যাডভান্স স্টেজে মেটাস্টেটিক না হলে আর কি আপ টু স্টেজ 3 অবধি আমরা কিন্তু ক্যান্সারকে মডার্ন চিকিৎসা পদ্ধতির মাধ্যমে যে কোনো ক্যান্সারকে এখন সম্পূর্ণভাবে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি। তবে আমাদের জানতে হবে যে ক্যান্সারের আর্লি স্টেজ কিন্তু খুব এসেন্সিয়াল। অনেক পেশেন্ট কিন্তু আর্লি সিমটম এবং সাইন্সকে নেগলেক্ট করেই সেই ক্যান্সারকে অ্যাডভান্স স্টেজে নিয়ে যায় এবং পরবর্তীকালে সেটা বিভিন্ন অর্গানে ছড়িয়ে গিয়ে মেটাস্টেটিক রূপ ধারণ করে। তো মেটাস্টেটিক হয়ে গেলে, স্টেজ 4 হয়ে গেলে, তখন কিন্তু আমরা মানে পেশেন্টের লাইফ স্প্যানটাকে বাড়াতে পারি কিন্তু পুরোপুরি ফিরিয়ে আনতে পারি না। এবার জানা দরকার মানে কি কি সাইন সিমটমস হলে আমরা বুঝতে পারবো আমাদের ক্যান্সার হওয়ার চান্স রয়েছে বা ক্যান্সার হচ্ছে। হেড টু টো আমি বলছি। প্রথমত আমি মুখগহ্বর ক্যান্সার বা হেড নেক ক্যান্সার সম্বন্ধে বলছি, যেগুলো আজকালকার দিনে খুবই কমন এবং আমাদের ওপিডিতে এবং এই জাতীয় পেশেন্ট কিন্তু খুব বেশি পরিমাণে আসছেন। হেড নেক ক্যান্সার, যেমন টাং ক্যান্সার বা হচ্ছে চোয়ালের ক্যান্সার বা লিপের ক্যান্সার বা বাক্কাল মিউকোসার ক্যান্সার আর কি। এবং এই জাতীয় ক্যান্সারের সিমটমগুলো হচ্ছে একটা নন হিলিং আলসার। নন হিলিং আলসার বলতে কি বোঝানো হচ্ছে না, ধরুন কোনো হোয়াইটিশ বা রেডিশ প্যাচ অনেকদিন ধরে আছে এবং সেটা কিন্তু আস্তে আস্তে বড় রূপ ধারণ করছে। অনেক রকম ওষুধ খাওয়া হয়েছে, স্টেরয়েড নেওয়া হয়েছে, তাতেও কমছে না, কোনোভাবেই কমছে না আর কি। এই জাতীয় যদি কোনো আলসার থাকে নন হিলিং, সেটা কিন্তু অবশ্যই আনলেস টু আদারওয়াইজ নিকটবর্তী ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। এবং যদি দেখা যায় যে অনেক বড় আকার ধারণ করছে, অবশ্যই একটু সামান্য বায়োপসি করে ব্যাপারটা জানা উচিত যে আমার কোন ধরনের ক্যান্সার চান্স আছে কিনা। এবং এই জাতীয় ক্যান্সারের মেন কজ হচ্ছে আমরা টোব্যাকো চুইং বা পান, বিড়ি, জর্দা, এগুলো আজকাল সবাই বেশি পরিমাণে খাচ্ছেন এবং এর জন্য কিন্তু এই জাতীয় ক্যান্সারের প্রবণতা ধীরে ধীরে বাড়ছে। এছাড়া আর কি হতে পারে? আর হতে পারে ব্লিডিং আলসারেশন। এবার চলে যাচ্ছে যে হেড নেক ক্যান্সার থেকে আমরা চলে যাচ্ছি আমাদের খাদ্যনালীর ক্যান্সার। এবং খাদ্যনালীর ক্যান্সারটা কি আমাদের সিমটম হতে পারে, যেটা হচ্ছে আমাদের যেমন খাবার গিলতে অসুবিধা বা খাবার গিলতে পারছি না। প্রথমে হয়তো সলিড খাবার গিলতে পারবো না, তারপরে আস্তে আস্তে আরো যদি অ্যাডভান্স হয়ে যায় সেখানে লিকুইড খাবার জলও গিলতে পারছি না। এবং এই জাতীয় সিমটম যদি হয়
সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত, কারণ খাদ্যনালীর ক্যান্সার কিন্তু খুব মানে আর্লি স্টেজ ধরা না পড়লে অ্যাডভান্স স্টেজে গেলে খুব সমস্যা এবং অনেক ক্ষেত্রে পেশেন্ট না খেতে পেয়েই মারা যান। তো এই জাতীয় সিমটম যদি আর্লি স্টেজে হয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। এছাড়া আমাদের যে কোনো এবার হচ্ছে আর কি হতে পারে, যেমন ওয়েট লস, মানে ওজন 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 হ্রাস পাওয়া। তার মানে কি যাদের 54 কেজি ওজন, 53 কেজি ওজন কেজি আমরা ওয়েট লস ধরবো? অবশ্যই না। 54 কেজি কারো করে ওজন আছে বা 60 কেজি হঠাৎ করে 40 কেজি হয়ে গেল বা 45, এই যে ম্যাসিভ ওয়েট লস উইদিন 3 মান্থস, উইদিন 2 মান্থসের মধ্যে যে ম্যাসিভ ওয়েট লস হচ্ছে এটা। এছাড়া হচ্ছে এছাড়া কি হচ্ছে না, খাদ্যে অনীহা, অরুচি, কোনো খাবার খেতে ইচ্ছা করছে না, সিভিয়ার উইকনেস, এই জাতীয় সিমটম গুলো কিন্তু বা অ্যানিমিক বা রক্তাল্পতা বা অ্যানিমিয়া, এই যে সিমটম গুলো কিন্তু আমাদের মানে ক্যান্সার হওয়ার মানে ক্যান্সার যে হচ্ছে সাইন সিমটমস গুলো কিন্তু আমাদের ক্যান্সার ধরতে সাহায্য করছে। এবার আমরা চলে আসছি মোস্ট কমন ক্যান্সার আমাদের ফিমেলদের মধ্যে, যেটা আমরা বর্তমানে ব্রেস্ট ক্যান্সার এবং জরায়ুমুখ ক্যান্সার বা সার্ভাইকাল ক্যান্সার। এবার হচ্ছে ব্রেস্ট ক্যান্সার কিভাবে আমরা আগে থেকে ধরতে পারবো, কারণ ব্রেস্ট ক্যান্সার কিন্তু এখন হলনেস আদারওয়াইজ আমরা যদি 5টা ক্যান্সারের পেশেন্ট দেখি তাহলে 3টে পেশেন্ট কিন্তু ব্রেস্ট ক্যান্সার নিয়ে প্রেজেন্ট করছে এখন। এবং ব্রেস্ট ক্যান্সার এমন একটা ক্যান্সার যেটা কিন্তু আর্লি স্টেজে ধরা পড়লে 100 to 500%, 1000% নিরাময় সম্ভব। এবং অনেক পেশেন্ট আছে যারা কিন্তু সম্পূর্ণ চিকিৎসা পদ্ধতি পরে 15-20 বছর 30 বছর ভালো আছেন। এই জন্য অবশ্যই প্রয়োজন যে আর্লি স্টেজে কিভাবে ধরবো। আমরা এই জন্য সবসময় পেশেন্টদের বলি যে পেশেন্টরা নিজের সবচেয়ে বড় ডাক্তার হতে পারে। যেমন চানের সময় তারা কিন্তু সবসময় তো ডাক্তারের পক্ষে প্রতিদিন দেখা সম্ভব না। চানের সময় মেয়েদের ক্ষেত্রে এখন যদি ব্রেস্ট ক্যান্সারের প্রবণতা বাড়ছে, প্রতিটা মহিলাকে বলা হচ্ছে যে চানের সময় আপনার নিজের ব্রেস্টটাকে দেখুন, প্যালপেট করুন, নিজের হাতের তালু দিয়ে প্যালপেট করুন। কোনো যদি লাম্প বা অ্যাবনর্মালিটি অনুভব করা হয়, দুটো নিপেলের মধ্যে সিমিলারিটি দেখুন। কোনো যে অ্যাসিমেট্রি মনে হয় একটা নিপেল থেকে একটা নিপেল পড়ে গেছে বা উঠে গেছে, এইগুলো কিন্তু আর্লি সিমটম। বা কোনো ডিসচার্জ হচ্ছে বা আলসারেশন হয়েছে। এছাড়া হচ্ছে খালি ব্রেস্টে না, আপনার দুটো বগলকেও ভালোভাবে প্যালপেট করতে হবে, কারণ বগলে অনেক সময় কি হয় না, বগলে আর্লিয়েস্ট লাভ বগলে হয়, তারপরে ব্রেস্টে আসে। এই জন্য বগলে যদি অনেক সময় বগলের লাম্পটাকে অনেকে নেগলেক্ট করে, হবে হচ্ছে কোনো হয়তো ইনফেকশন হয়েছে, অ্যান্টিবায়োটিক খাচ্ছে, অবশ্যই অ্যান্টিবায়োটিক খাবে, কিন্তু দেখবেন 7-10 লাম্পটা বাড়ছে, এই জন্য সিমটমগুলো নেগলেক্ট করবেন না। মানে অনেকের লজ্জার কারণে ডাক্তার কাছে আসে না বা বাড়ির লোকের কাছে বলতে সাহস পায় না যে আমার এরকম হচ্ছে। বিশেষ যারা গ্রামের দিকের মহিলারা আমরা দেখেছি বিশেষ করে, তারা মানে এই জায়গায় পুরোপুরি নেগলেক্ট করে এবং বিভিন্ন এই জন্য এইগুলো কি হয় পরবর্তীকালে অ্যাডভান্স স্টেজ নিয়ে নেয়। একদম। এবং এই জায়গাটা আমি একটু ইন্টারাপ্ট করলাম, আমি অবশ্যই পার্ট বাই পার্ট আমরা আলোচনা আসবো স্যার, কিন্তু মফস্বল বা বিভিন্ন রুরাল এখন এরিয়াস গুলো রয়েছে যেখানে কিন্তু মানুষ এতটা সচেতন হতে পারেননি, কিংবা সেখানে হয়তো সচেতন আমরা করতে পারছি অনুষ্ঠানের মাধ্যম দিয়ে, কিন্তু তারপরেও যে বললেন লজ্জা, বলতে পারছেন না তারা, সমস্যা কোথাও একটা, স্ক্রিনিং হওয়াটা আরো অনেক মাত্রায় বাড়ানো উচিত। এটা একটা ভাইটাল জায়গা এবং এটা নিয়ে আমরা আলোচনা একদম শেষ পর্যায়ে করব। এবং আপনি যে বিষয়গুলো বলছেন নজর রাখতে, সেগুলো প্রত্যেকদিন নিজে স্ক্রিনিং কিন্তু করা উচিত প্রত্যেকটা মহিলাদের ক্ষেত্রে। আমি একজন ফিমেল হয়ে আপনাদেরকে এটুকুই বলবো স্যার, যেভাবে বলছেন বিষয়টা সিরিয়াসলি নিন, এটা অযথা লজ্জার জায়গায় নয়, কারণ এটা আপনার শরীরের একটা স্বাভাবিক গঠন, একটা মহিলা গঠন আবার পুরুষালী গঠন, দুয়েরই পার্থক্য থাকে এবং সেটা সম্পূর্ণ আমাদের কিন্তু ঈশ্বর প্রদত্ত। আমি এই জায়গাটাতে আসবো, আপনি যেখানটা বলছিলেন যে আমরা ব্রেস্ট ক্যান্সারটা নিয়ে আলোচনা করছিলাম, যে বিভিন্ন লাম্প যেগুলো হয়ে থাকে সেগুলো প্রথম পর্যায়ে, মানে কথায় আছে স্যার যে ক্যান্সার হচ্ছে শেষ, ক্যান্সার কখনোই শুরুতে জানায় না, অর্থাৎ সাইলেন্ট কিলার। আস্তে আস্তে মানুষকে একদম ফোর্থ স্টেজে নিয়ে গিয়ে ধরা পড়ে, তখন সত্যিই বলতে হাতে মাত্র কয়েকটা মাস কিংবা তাও মাত্র কটা দিন। তো এখান থেকে আবারও কন্টিনিউ করবো স্যার। আচ্ছা, এটা যখন বললে তো আমি ব্রেস্ট ক্যান্সার অবধি বলেছেন, এটা যখন বললে আমি বলছি কিছু মানে পেশেন্টের নেগলিজেন্স থাকে, মানে যারা আর্লি সিমটম তারা মানে হয়তো মানে তারা বা তাদের বাড়ির লোক নেগলেক্ট করে আর কি। যেমন আর্লি সিমটম গুলোর কথা আমি বললাম, এগুলো যখন নেগলেক্ট করা হয়, যে কোনো ক্যান্সার, খালি ব্রেস্ট বলে না, ক্যান্সারের মেন হচ্ছে স্প্রেড। মানে ক্যান্সার মানে অ্যাবনর্মাল সেল ডিভিশন, প্রতিদিন একটা সেল থেকে হাজার লক্ষ সেল তৈরি হচ্ছে। যত আমরা ডিলে করবো তত সেলগুলো তৈরি হচ্ছে এবং ততগুলো স্প্রেড করছে লিম্ফের মাধ্যমে এবং ব্লাডের মাধ্যমে শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে। তার মানে কি শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে, এবং একটা ব্রেস্টে যদি হলে সেটা যদি লিভারে ছড়িয়ে যায় বা লাংসে ছড়িয়ে যায় বা ব্রেনে ছড়িয়ে যায়, সেটা কিন্তু আমরা বলবো ইরিভার্সিবল। তখন স্টেজ 4, তখন এই কথাটা আসে যে ক্যান্সার হলে মানুষ মরে যাবে বা মানুষের টিক কাটে ঘড়িটা চলছে। এবং এই জাতীয় সমাজে না আসে,
টাইম কিন্তু দেবে, টাইম কিন্তু যে কোনো ক্যান্সার দেয়, বিশেষ ব্রেস্ট কমন যে ক্যান্সারগুলো হয় টাইম কিন্তু দেবেই। কিন্তু আমরা কিছু আমাদের, আমি এটা দেখেছি যে যেসব পেশেন্টরা সিমটম দেখে এবং আর্লিয়েস্ট সিমটম তারা ভেবে ডাক্তারের কাছে এসছেন, আমরা বায়োপসি বা এফএনএসি করে বা সিটি স্ক্যান করে দেখতে পেয়েছি যে তারা আর্লি স্টেজে আছেন এবং স্ট্রেস ফ্রি এর মধ্যে আছেন অ্যাটলিস্ট। এই পেশেন্টকে আমরা কিন্তু বর্তমানে যদি টিউমারটা বড় থাকে সেক্ষেত্রে আমরা কেমোথেরাপি দিয়ে টিউমারটাকে ছোট করি, তারপর অপারেশন করে দিই এবং তারপর রেডিওথেরাপি এবং হরমোনাল থেরাপি। এবং এই যে পুরো ট্রিটমেন্টটা অনেকটা লেংদি মনে হয় পেশেন্টের, যে আমার কি হবে, কেমো দেবো, রেডিয়েশন দেবো, পেশেন্ট ভয় পায় আর কি। এই জন্য অনেকে মাঝপথে ট্রিটমেন্ট চাই চলে যায়। কিন্তু যারা ট্রিটমেন্টটা করে ঠিক মতো অ্যাটলিস্ট তারা কিন্তু এটা দেখা গেছে এবং আমরা ফলো আপেও দেখেছি, আমরা ফলো আপ করি পেশেন্টকে। কারণ ট্রিটমেন্ট হয়ে যাওয়া মানে ক্যান্সার থেকে মানে একদম হয়ে যাবে না, আমরা কিন্তু ক্যান্সার পরবর্তীকালে ফিরে আসার কিছু সম্ভাবনা থাকে, এই জন্য আমরা 3 মাস 2 মাস পর ফলো আপ করি। এবং এরাও দেখেছি যে 20 থেকে 25 বছরের পর্যন্ত পেশেন্ট সুস্থ আছে, যারা ঠিকমতো ডাক্তারের কথা শুনে ঠিকমতো চিকিৎসা করেছেন এবং আর্লি স্টেজে তারা এসছেন কোনো সিমটমকে নেগলেক্ট না করে। তাহলে কিন্তু খালি ব্রেস্ট বলে না, যে কোনো ক্যান্সারই তাই আর কি। একদম। হ্যাঁ স্যার বলুন, আপনি কন্টিনিউ। এবার আপনি হচ্ছে আরো বিভিন্ন আরেকটা ক্যান্সার সম্বন্ধে আসছি, সেটা হচ্ছে যেটা মেইনলি লোয়ার সোশিও ইকোনমিক সোসাইটি, মানে যেহেতু আমাদের দেশে বা রাজ্যে গ্রামের পেশেন্টের সংখ্যা শহরে বা গ্রামের লোক, গ্রাম এবং গ্রাম বাংলার সঙ্গে শহরের থেকে অনেক বেশি, এবং এই জাতীয় ক্যান্সার কিন্তু লোয়ার সোশিও ইকোনমিক সোসাইটিতে বিলং করে। যেমন জরায়ুমুখ ক্যান্সার বা সার্ভাইকাল ক্যান্সার, এই ধরনের ক্যান্সারের মেইন সিমটমগুলো কি কি হতে পারে? যেমন হচ্ছে আপনাদের সাদা স্রাব পড়ে নর্মালি পিরিয়ডের সময়, কিন্তু যদি সাদা স্রাব কন্টিনিউয়াসলি পড়ে, খালি পিরিয়ড মানে খালি ওভিউলেশনের সময় না, কন্টিনিউয়াস সাদা স্রাব হচ্ছে এবং দুর্গন্ধজনিত সাদা স্রাব, এবং তার সাথে হচ্ছে এবং রক্ত পড়া। আমাদের যে কোনো মেনস্ট্রুয়াল সাইকেল ব্লিডিং ফেজ থাকে, ব্লিডিং ফেজে 2 to 3 days ব্লিডিং ফেজ হয়। সেক্ষেত্রে যদি অত্যাধিক করে রক্তপাত হয়, যেটাকে আমরা বলি মেনোরেজিয়া, মানে ধরুন 7 days রক্তপাত বন্ধ হচ্ছে না, তার সাথে হচ্ছে পেইনফুল মেন্স, যেটাকে আমরা বলি ডিসমেনোরিয়া। পেইনফুল মেন্স মানে খুব বেশি ব্যথা হচ্ছে এবং ব্যথাটা পিঠের দিকে চলে যাচ্ছে, হ্যাঁ, এবং পেশেন্ট ব্যথা সহ্য করতে পারছে না। তার সাথে হচ্ছে মেট্রোরেজিয়া, মানে দুটো পিরিয়ডের মাঝখানে ব্লিডিং হচ্ছে। এছাড়াও সবচেয়ে ইম্পর্টেন্ট সিমটম হচ্ছে ডিসপেরোনিয়া বলে, সেটা হচ্ছে যে যৌন মিলনের সময় ব্লিডিং এবং যৌন মিলনের সময় ব্যথা অনুভব করা। এই জাতীয় সিমটমগুলি যদি হয়, অবশ্যই আনলেস প্রুভ আদারওয়াইজ সার্ভাইকাল ক্যান্সার দিকে ইন্ডিকেট করছে। তখন কিন্তু কোনো সময় নষ্ট না করে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। এবং সার্ভাইকাল ক্যান্সার কিন্তু পুরোপুরি ব্রেস্ট ক্যান্সারের মতো রেডিয়েশন এবং সার্জারির মাধ্যমে 100% কিউরেন্স সম্ভব সার্ভাইকাল ক্যান্সার। এবং এটা কিন্তু একই রকম ব্রেস্টের মধ্যে যদি স্টেজ 4 হয়ে যায়, ছড়িয়ে যায়, তাহলে কিন্তু এখন মানে আমরা লাইফ স্টাইল বাড়াতে পারবো মডার্ন চিকিৎসা পদ্ধতির সাথে, কিন্তু পেশেন্টকে ফিরিয়ে আনতে হয়। এই জন্য সিমটম নেগলেক্ট করা যাবে না। কিন্তু বেশিরভাগ দুর্ভাগ্যজনিত কারণে গ্রাম বাংলার অনেক মানুষ এই যে রক্ত পড়ছে বা দুর্গন্ধ স্রাব পড়ছে বা ব্লিডিং হচ্ছে, এই ধরনের সিমটম বা যৌন মিলনের ব্যথা হচ্ছে, এই ধরনের সিমটম লজ্জার কারণে হোক ভয়ের কারণে বলে না, এবং তারা যখন আসে তাদের ক্যান্সারটা কিন্তু অনেকাংশে স্প্রেড করে যায়। এই জন্য বলা হচ্ছে যে কোনো সিমটম প্লিজ নেগলেক্ট করবেন না এবং ডাক্তারের পরামর্শ নেবেন এই সার্ভাইকাল ক্যান্সার। এবং এছাড়াও আমাদের মেলদের কিছু ক্যান্সার সম্বন্ধে আলোচনা করি। মেলের এখন সবচেয়ে যে দুটো ক্যান্সার হচ্ছে নর্মাল মেলদের লাং ক্যান্সার এবং বোথ মেল এন্ড ফিমেলের কোলোরেক্টাল ক্যান্সার বা মলদ্বারের ক্যান্সার। মলদ্বারের ক্যান্সার নিয়ে বলতে গেলে কি কি সিমটম আসতে পারে মলদ্বার বা কোলোরেক্টাল ক্যান্সারের? এটা আসতে পারে হচ্ছে আপনার মানে সাডেন অ্যানিমিয়া, মানে পেশেন্ট নর্মাল হঠাৎ করে পেশেন্টের মানে রক্ত দেওয়ার পরে রক্ত কমেই যাচ্ছে, সাডেন অ্যানিমিয়া, সিভিয়ার উইকনেস। তার সাথে কি হচ্ছে অল্টারনেশন অফ বাওয়েল হ্যাবিটস, মানে হচ্ছে কখনো 1 মাসে কনস্টিপেশন হচ্ছে বা 1 মাসে ডায়রিয়া হচ্ছে, আবার কনস্টিপেশন আবার ডায়রিয়া, এই অল্টারনেশন অফ বাওয়েল হ্যাবিটস। তার সাথে হচ্ছে কি পায়খানা আসে রক্তপাত। এবার রক্তপাত অনেকেই প্রশ্ন করতে পারে যে ডাক্তারবাবু রক্তপাত তো আমাদের পাইলসে হয়, ফিজারে হয়, ফিস্টুলা হয়, তাহলে আমরা এসে কি করে ডিফারেন্সিয়েট করবো? এই কমন প্রশ্ন আসেই। তাহলে কিভাবে ডিফারেন্সিয়েট করবো? পুল অফ ব্লিডিং, মানে পাইলসে একটা ড্রপ হয় কিন্তু পুল অফ ব্লাড, তার সাথে অল্টারনেশন অফ বাওয়েল হ্যাবিটস এবং তীব্র পেটে যন্ত্রণা অনুভব করা এবং ওয়েট লস, মানে 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 ওজন তীব্র গতিতে হ্রাস পাচ্ছে, এবং তার সাথে সিভিয়ার উইকনেস প্লাস রক্তাল্পতা। এই ধরনের সিমটমগুলো যদি হয় তাহলে কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। এবং কোলোনোস্কোপির মাধ্যমে আমরা সিটি স্ক্যান, কোলোনোস্কোপি বা সিটি কোলোনোগ্রাফির মাধ্যমে আমরা কিন্তু ক্যান্সারকে ধরতে পারি এবং তার চিকিৎসা করতে পারি। এবার লাস্টে আসি আমরা প্রস্টেট ক্যান্সার, যেটা হচ্ছে আমাদের ওল্ডার এজ গ্রুপে হয়। অনেক ওল্ডার এজ গ্রুপ মানে 55 to 69 ইয়ার্স, এই জাতীয় এজ গ্রুপে কিন্তু প্রস্টেট ক্যান্সারে কিন্তু একটা খুব বেশি, মানে প্রস্টেট হচ্ছে একটা স্লো গ্রোয়িং একটা অর্গান।
প্রস্টেট সবার বাড়ে, বিপিএইচ বাড়ে, বেনাইন প্রস্টেটিক হাইপারপ্লেসিয়া। প্রস্টেট কিন্তু একটা নর্মাল ফিজিওলজিক্যাল অর্গানের মধ্যে বাড়তে থাকে বয়স বাড়ার সাথে সাথে, কিন্তু যদি তার কারো কারো ক্ষেত্রে এটা অ্যাবনর্মালি বাড়ে এবং অ্যাবনর্মালি বাড়তে বাড়তে এটা ক্যান্সারের আকার ধারণ করে আর কি। এই জন্য প্রস্টেট ক্যান্সারও এখন খুব বাড়ছে। এই জন্য কিভাবে আমরা প্রস্টেট ক্যান্সারকে কি কি সিমটম হতে পারে, যেমন হচ্ছে রাতে বারবার করে পেচ্ছাপ করা, মানে যেটাকে আমরা মেডিকেল ভাষায় বলি নকটিউরিয়া বা ডিসউরিয়া, পেচ্ছাপের তীব্র এবং বারবার পেচ্ছাপের ইনফেকশন হওয়া এবং পেচ্ছাপের তীব্র জ্বালার যন্ত্রণা অনুভব করা, এবং তার সাথে সাথে ইম্পোর্টেন্স মানে যেটাকে আমরা বলি হচ্ছে যৌন মিলনের অক্ষমতা, এবং এছাড়াও বা মাঝে মাঝে পেচ্ছাপের রক্তপাত, যেটাকে বলে হিম্যাচুরিয়া বা এই জাতীয় সিমটম যদি হয় তাহলে কিন্তু আমাদের কোনো নেগলেক্ট না করে ডাক্তারকে যাওয়া উচিত। এবার সবশেষে আসছি যে ক্যান্সার স্ক্রিনিং। যে এই যাবতীয় যে ক্যান্সারগুলো বললাম, এই ক্যান্সারগুলো কিন্তু মানে আর্লি মানে স্ক্রিনিং পদ্ধতি। স্ক্রিনিং মানে কি? স্ক্রিনিং পদ্ধতির সম্পূর্ণ বাংলা ভাষায় একটা উদাহরণ দিচ্ছি। যেমন ধরুন আমরা যখন জাহাজে করে কোনো যাই, কোনো একটা জন্য আইসবাগ দেখছি, আইসবাগের টিপটাকে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আইসবাগটা কিন্তু এত বড় একটা আইসবাগ, টিপটাকে দেখে কিন্তু আমরা অনুভব করতে পারি না যে ভেতরে কতটা অংশ ডুবে আছে। সেরকমই আজকে আমরা 10 জনের মধ্যে দেখতে পাচ্ছি 2 জনের ক্যান্সার হয়েছে, 8 জন নর্মাল আছে। আমাদের আপাত দৃষ্টির মধ্যে নর্মাল আছে, কিন্তু তাদের যে ভবিষ্যতে, আমি এটা কাউকে ভয় দেখাচ্ছি না, কিন্তু স্ক্রিনিং হচ্ছে একটা এমন একটা পার্ট যেটা দিয়ে কিন্তু ক্যান্সার যে কোনো জিনিসের, ডায়াবেটিসের স্ক্রিনিং হয়, হার্টেরও স্ক্রিনিং হয়, ক্যান্সারেরও স্ক্রিনিং হয়। কিন্তু স্ক্রিনিং পদ্ধতির মাধ্যমে কিন্তু আমরা যে কোনো রোগ আগে থেকে হওয়ার কতটা চান্স আছে জানতে পারবো, এবং সেই মতো আমরা স্টেপ নিতে পারবো পরবর্তীকালে যাতে আমরা রোগটা সম্পূর্ণভাবে হারিয়ে ফেলতে পারি। বা আমরা এতটা যদি সতর্ক হয়ে যাই আগে থেকে, তাহলে ওই সামান্য অনুভূতিটাই কিন্তু আমাকে ভাবাবে যে আমার তো স্ক্রিনিং করা হয়েছে এবং তাতে দেখা গেছে এত পার্সেন্টেজ আমার হওয়ার চান্সেস আছে। একদম বলুন স্যার। হ্যাঁ, এবং বাইরের বিভিন্ন মানে ডেভেলপ কান্ট্রি, ইংল্যান্ড, আমেরিকার স্ক্রিনিং আউট ওপিডি হয়, স্ক্রিনিং ওপিডি, যেটা আমাদের দেশে হয় না। হয়তো ভবিষ্যৎ চালু হবে, কিন্তু হওয়াটা অবশ্যই প্রয়োজন। তাহলে আমরা ক্যান্সার বয়সে কিভাবে স্ক্রিনিং পদ্ধতির মাধ্যমে আমরা ক্যান্সার, প্রথমে আছে সার্ভাইকাল ক্যান্সার বা জরায়ুমুখ ক্যান্সার, যেটা আমি বললাম কি কি সিমটম সাইন হতে পারে। এবার আমরা বুঝবো কি করে যে আমাদের জরায়ুমুখ ক্যান্সার হয়েছে, মানে হওয়ার চান্স কতটা। এই জন্য আমাদের বিভিন্ন গাইডলাইন এসছে, এবং গাইডলাইন অনুযায়ী বলা হয় যে 21 ইয়ার্সের পর থেকে ফিমেল, সেক্সুয়ালি অ্যাক্টিভ ফিমেল 21 ইয়ার্স অ্যাবভ সার্ভাইকাল ক্যান্সার হওয়ার চান্স থাকে ফ্রম আপ 21 ইয়ার্স। তো 21 থেকে 69 এই এজ গ্রুপে স্ক্রিনিং করা প্রয়োজন। এবার 21 থেকে 30 ইয়ার্সের জন্য স্ক্রিনিং পদ্ধতি আছে, আর 30 থেকে 69 ইয়ার্সের যে এজ গ্রুপটা তার জন্য আলাদা স্ক্রিনিং পদ্ধতি আছে। 21 থেকে 30 ইয়ার্সে কি স্ক্রিনিং করতে পারবো আমরা? 3 বছর অন্তর অন্তর প্যাপস্মিয়ার। প্যাপস্মিয়ারটা কি শুনতে অনেক কঠোর হচ্ছে, প্যাপস্মিয়ার মানে অনেকে ভাবছে যে বাবা কি এটা একটা অপারেশন। কোনো অপারেশন না, এটা সাধারণ একটা স্পেকুলাম দিয়ে ভ্যাজেনের টিস্যু বা আমাদের টিস্যু নিয়ে আমরা মাইক্রোস্কোপে দেখবো যে ওটার কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা। কোনো পেনলেস প্রসিডিওর, ব্লিডিংলেস প্রসিডিওর, কিচ্ছু লাগে না। এটা একদম ডে কেয়ার, মানে হয়তো 2-3 মিনিট সময় লাগে করতে, কোনো ভয় কিছু নেই এখানে। 3 বছর অন্তর অন্তর করতে হয় 21 থেকে 30 ইয়ার্স। এবার 30 বছরের, এবার একটা কথা বলে রাখা প্রয়োজন যে সার্ভাইকাল ক্যান্সার আনলেস প্রুভড আদারওয়াইজ মেন কজেটিভ অর্গানিজম হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, মানে ভাইরাল আর কি। এগুলো হচ্ছে আমরা সিমটম যদি বলি কজ, তাহলে কি হবে, যারা হচ্ছে মাল্টিপল সেক্সুয়াল পার্টনার যাদের আছে, এবং যারা আর্লি এজে ম্যারেজ করেছেন, মানে বিলো 18 ইয়ার্স ম্যারেজ। এখনকার দিনে আমাদের এখনো গ্রামের দিকে কিন্তু 16 বছরের আগে ম্যারেজ কিন্তু হচ্ছে। এই আর্লি ম্যারেজ, আর্লি সেক্সুয়াল ইন্টারকোর্স বিফোর ম্যাচুরিটি, মানে যারা 14-15 সেক্সুয়াল ইন্টারকোর্স করেছে, বা যাদের ফ্যামিলি বা যাদের মেল পার্টনার অনেকগুলো ফিমেল পার্টনার সেক্সুয়াল ইন্টারকোর্স করছে, এই জাতীয় লোকেদের কিন্তু সার্ভাইকাল ক্যান্সার বেশি হয়। এই জন্য মেন কজেটিভ অর্গানিজম হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। এবার এই জন্য 30 বছর থেকে 65 বছরে ব্লাড টেস্ট প্লাস প্যাপস্মিয়ার। ব্লাড টেস্ট মানে কি? একটা ব্লাড টেস্টের মাধ্যমে আমরা হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের ডিএনএ দেখতে পারবো, এই এইচপিভি ডিএনএ, এটা ব্লাড টেস্টের মাধ্যমে প্লাস প্যাপস্মিয়ার। এই এইচপিভি ডিএনএ প্লাস প্যাপস্মিয়ার 5 ইয়ারলি আমরা 69 ইয়ার্স অবধি করলে আমরা জানতে পারবো যে আমাদের সার্ভাইকাল ক্যান্সার হওয়ার, যদি এইচপিভি ডিএনএ পজিটিভ হলো বা প্যাপস্মিয়ার পজিটিভ হলো। প্যাপস্মিয়ার পজিটিভ হলে আমরা আবার রিপিট করবো, এবং রিপোর্টটা পজিটিভ যদি হয় সেক্ষেত্রে আমরা অবশ্যই একটা যে কোনো সিটি স্ক্যান বা করে দেখবো যে আমাদের কি অবস্থা। সেখানে অবশ্যই তার পরবর্তীকালে সার্ভাইকাল বায়োপসি হলো বা যাই হোক, ওটা কিন্তু আমরা আর্লি স্টেজ ধরতে পারছি, স্টেজ 1-এ। এবং মাইক্রোস্কোপিক সার্জারি, রেডিওথেরাপি এবং সার্জারির মাধ্যমে আমরা পুরোপুরি একদম নর্মাল হয়ে যাবো, কোনো অসুবিধা নেই। এটাই যদি বাড়তে থাকে, আমরা কিন্তু যখন সিমটম, অলওয়েজ রিমেম্বার, সিমটম যখন আসছে তখন কিন্তু স্টেজ 2 বা স্টেজ 3 হয়ে গেছে, স্টেজ 2 মিনিমাম হয়ে গেছে আর কি। কিন্তু সিমটম ডেজ আপনি ক্যান্সারকে ধরতে চাই, স্ক্রিনিং পদ্ধতি আমাদের হেল্প করবে একদম স্ক্রিনিং এর মাধ্যমে। এবার যদি আমি আসি ব্রেস্ট ক্যান্সার কিভাবে স্ক্রিনিং করবো, ব্রেস্ট ক্যান্সার কিভাবে স্ক্রিনিং করবো,
যেটাকে আমরা একটু আগে বললাম সেলফ ব্রেস্ট এক্সামিনেশন ইজ মানে সমস্ত, কারণ এটা হচ্ছে কোনো পয়সা লাগে না, টাকা লাগে না, কোনো ডাক্তার লাগে না, পেশেন্ট নিজেই নিজে হাত দিয়ে নিজেকে স্ক্রিনিং করতে পারে। সেলফ ব্রেস্ট এক্সামিনেশন কিন্তু অনেক কাজ, আবার কিছু কিছু এটা ছাড়াও সেলফ ব্রেস্ট এক্সামিনেশন ছাড়াও আর কি করতে পারি আমরা, রেডিওলজিক্যালি আর কি করতে পারি আমরা 40 বছরের বিলো আর 40 বছরের অ্যাভাব দুটো ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। 40 ইয়ার্সের বিলো আমরা ইউএসজি করতে পারি ব্রেস্টে, আর 40 ইয়ার্সের অ্যাভাবে আমরা ম্যামোগ্রাফি করতে পারি। তো ইউএসজি এবং ম্যামোগ্রাফির মাধ্যমে আমরা কিন্তু বুঝতে পারি যে ব্রেস্টে কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা, অ্যাসিমেট্রি আছে কিনা, কোনো লাম্প আছে কিনা, এবং কিছু বাই র্যাট স্কোরিং হয় 1 to 5। এই বাই র্যাট স্কোরিং এর মাধ্যমে আমরা 1 2 3 4 5 এরকম স্কোরিং দিয়ে দেয় ম্যামোগ্রাফিতেও বা ইয়েতে, বিশেষ করে ম্যামোগ্রাফিতে বাই র্যাট স্কোরিং হয়। এই 1 2 অবধি কোনো বেনাইন, 3 হচ্ছে ইন্টারমিডিয়েট, 4 এই স্কোরিং এর মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আমাদের কি অবস্থা এখন, ঠিক আছে, এই ব্রেস্টের। অনেকে কিন্তু এই ম্যামোগ্রাফি করে ব্রেস্ট ক্যান্সার ধরা পড়ে চিকিৎসা করে সুস্থ আছে আর কি, কিন্তু এটাই না করতো তাহলে স্টেজ 3 পরে চলে যেত। নিশ্চয়ই। হ্যাঁ, তো আগে থেকে জানার একটা সতর্ক বার্তা, এবং আপনারা যারা বুঝতে শিখেছেন, আমি এটুকুই বলবো বুঝতে শিখেছেন, কারণ দেখুন একটা ছোট বাচ্চার তারও কি ক্যান্সার হতে পারে, তারও কি সমস্যা হতে পারে, এটা নিয়ে একটা প্রশ্ন থাকবে। দেখুন ক্যান্সার কাদের কাদের হয়, ক্যান্সারের কোনো তো বয়স হয় না যে এই বয়স থেকে এই বয়সের ভিতরে ক্যান্সার হবে তারপরে আর কোনো ঝুঁকি নেই, এটা হয় না। সুতরাং সেটা নিয়েই আমরা আলোচনা করছি। তা না হলে কিন্তু এই যে একটা এজ গ্রুপকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে এবং স্ক্রিনিং প্রসেস নিয়ে বলা হচ্ছে, তাহলে এগুলো আসতোই না। এখন দেখুন প্রিভেনশনের অনেকগুলো দিক আছে যেটুকু বুঝতে পারছি স্যার আলোচনার মাধ্যম দিয়ে। কিওর, একটা মানুষের যদি ক্যান্সার হয় সেটা যদি একটা ফার্স্ট সেকেন্ড স্টেজে ধরা পড়ে তো বলবো যে শি অর হি ইজ ভেরি লাকি, কিন্তু যদি না হয় সেক্ষেত্রে তো লাস্ট থাকছে একদম মানে কি বলবো দিনের পর দিন কতদিনই বা তিনি রেডিও নেবে এবং একটা সময় গিয়ে দেখা যাচ্ছে তিনি আর সার্ভাইভ করতে পারলেন না। স্যার এটাই অ্যাকচুয়াল, কিন্তু এটাই আমরা দেখে আসছি, এটাই বাস্তব, এটাই ফ্যাক্ট। না, বাস্তব হচ্ছে এখনকার দিনে বেসিক্যালি যদি আমরা ধরে নিচ্ছি যে আমাদের দেশে স্ক্রিনিং হয় না, সুতরাং আমি পার্সোনালি চেম্বারে হোক বা মেডিকেল কলেজে হোক যেখানে জায়গা হোক আমরা আউটডোরে পাই যে পেশেন্ট গুলো, এই যে এতক্ষণ যেগুলো বলছিলাম স্টেজ 1 এগুলো কিন্তু আমাদের দেশে একটা স্বপ্নের ব্যাপার। স্টেজ 1 এ কোনো পেশেন্ট আসে না, সবাই তো জানতেই পারেন না স্যার আসবে কি করে, সবাই স্টেজ 3 বা স্টেজ 4 আসছে। এবং স্টেজ 3 তে যদি 70-60% স্টেজ 3 তে আসে আর 40% স্টেজ 4 এ আসে। এবার আমি স্টেজ 3 নিয়ে বলছি। স্টেজ 3 মানে একটু অ্যাডভান্সড, নট মেটাস্টেটিক, ছড়িয়ে যায়নি পুরো, বাট যে অর্গানে হয়েছে সেই অর্গানে বিভিন্ন জায়গায় স্প্রেড করেছে, কিন্তু কোনো অন্য অর্গানে ছড়ায়নি। এই জাতীয় যে কোনো ক্যান্সারকে আমরা বিভিন্ন লিম্ফ নোডে ছড়িয়ে গেছে, লিম্ফ নোডে হয়েছে কিন্তু কোনো ভিসেরা বা অর্গানে ছড়ায়নি। এই যেটা মানে অ্যাজ আ হোল বাংলা ভাষায় একেই বলে আমরা স্টেজ 3, যে কোনো ক্যান্সারের ক্ষেত্রে প্রযোজ্য আর কি। কিন্তু বর্তমানে আমরা যেমন অ্যাজ আ হোল যে আমরা কিছু কিছু ট্রিটমেন্ট পদ্ধতি বললাম, যেমন কেমোথেরাপি বা রেডিওথেরাপি বা ইমিউনোথেরাপি, সার্জারি, হরমোনাল থেরাপি, এই 5 ধরনের চিকিৎসা পদ্ধতি সম্বন্ধে কিন্তু প্রক্রিয়া আমরা চালু করে কিন্তু ক্যান্সারকে কিন্তু এখন আমরা মোটামুটি 70-80% কেসে আমরা স্টেজ 3 ক্যান্সার পেশেন্টকে অনেকাংশে ফিরিয়ে এসে সক্ষম হয়েছি। বিশেষ করে ব্রেস্ট ক্যান্সার বলুন বা লিম্ফ নোডের ক্যান্সার, যেটাকে আমরা লিম্ফোমা বলি, লিম্ফোমা বা সার্ভাইকাল ক্যান্সার বলুন, এবং স্টেজ 4 ক্যান্সারও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ফিরে আসছে পেশেন্ট। এমন না যে আগেকার দিনে বলা হতো স্টেজ 4 মেটাস্টেটিক হয়ে গেলেই পেশেন্ট মরে, এবং কিছু কিছু ক্যান্সার হয়তো ফিরে আসছে না, তাকে আমরা লাইফ টাইম বাড়িয়ে ফেলতে সক্ষম হচ্ছি। যেমন মানে ভালো থাকা যায়, অর্থাৎ মানে সুস্থ থাকা যায়, ভালো থাকতে পাচ্ছেন তিনি অনেকগুলো বছর। হয়তো দেখা যাচ্ছে আগে একটা সময় মাত্র 6 মাস কি 1 বছর, এখন দেখা যাচ্ছে এটা অন্তত 10 বছর 15 বছর একটা পেশেন্টকে বাঁচিয়ে রাখা যাচ্ছে। কিন্তু সে চিকিৎসা পদ্ধতি মানতে হবে, এবং যেটা হচ্ছে অনেকে দেখা যায় যে বিভিন্ন অবশ্যই কোনো ডাক্তারের কাছে আসতে হবে। অনেকে বলা যায় যে ক্যান্সারে কোনো বা কোনো কিন্তু অবশ্যই এটা না করলে চলবে না। ডাক্তারের কাছে এসে পরামর্শ নিয়ে এবং ডাক্তারের যিনি যা বলছেন সেইটা ফলো করতে হবে আর কি। এবং আরেকটা জিনিস বলে রাখা উচিত যে ক্যান্সার হলে অনেকে ভাবেন যে মানে ক্যান্সার হলে যে ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, চেন্নাই এসব জায়গায় গেলে আমরা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবো। এটা মানতে হবে যে ক্যান্সারের চিকিৎসা পদ্ধতি কিন্তু সব জায়গায় সমান, এবং এটা কিন্তু একটা প্রোটোকল ফলো করা হয়েছে, সে যে জায়গায় হোক, কলকাতায় হোক বা ব্যাঙ্গালোরে হোক বা ইংল্যান্ডে হোক বা আমেরিকাতে হোক, ক্যান্সারের প্রোটোকল কিন্তু সব জায়গায় সেম, এবং প্রত্যেকটা ডাক্তার সেই প্রোটোকলই ফলো করেন আর কি। একদম, তাছাড়া কোনো অপশন নেই আপনারা। না, এই জায়গাটা আমরা আর বেশি এগোবো না, কারণ হচ্ছে এটা আপনাদের চয়েস, ঠিক আছে, কোথায় গিয়ে আপনি ট্রিটমেন্ট করাবেন না। এবং এটা বলতে চাই আমি যে ক্যান্সারে কিন্তু সময় নষ্ট করবেন না। এক্স্যাক্টলি, এটাই অ্যাকচুয়াল পয়েন্ট। 3 মাস সময়, মানে 3 মাসে কিন্তু ক্যান্সারটা স্টেজ 1 থেকে স্টেজ 4 যেতে পারে। এই জন্য আর্লিয়েস্ট ডাক্তারের কাছে গিয়ে আর্লিয়েস্ট চিকিৎসা করাটা সবচেয়ে বেস্ট।
আচ্ছা, আমি একটা বিষয় বলি যে যেহেতু ডক্টর প্লাসের অনুষ্ঠান হচ্ছে, সুতরাং স্যার একজন অঙ্কোলজিস্ট, আমরা শুরুতেই আলোচনা এবং আমরা আলোচনা করছিও সেই বিষয়টা নিয়ে। সুতরাং স্যারকে যদি দেখাতে চান তাহলে আপনারা কোথায় কবে আসছেন? ডক্টর প্লাসের ঠিকানা প্রত্যেকের জানা, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের ঠিক অপোজিটে ডক্টর প্লাস। আর স্যার কবে কবে আপনি অ্যাভেলেবেল থাকেন এখানে বাই অ্যাপয়েন্টমেন্ট? আমি টিউসডে মানডে টিউসডে অ্যাভেলেবল। মানডে টিউসডে অ্যাভেলেবেল থাকেন স্যার বাই অ্যাপয়েন্টমেন্ট। আবারও রিপিট করলাম, আপনারা অবশ্যই যারা দেখাতে চাইছেন, আবারও একটুখানি কিছুটা সময় বাকি আছে, খুব অল্প সময় স্যার। তো কমন ক্যান্সার নিয়েও জানলাম, স্ক্রিনিং নিয়ে জানলাম, সিমটম নিয়ে জানলাম, মেল ফিমেলের ডিভিশনটা নিয়েও কিন্তু আমরা অনেকটা জানলাম। যেটুকু আমরা আলোচনা করছিলাম সেটা যে ট্রিটমেন্ট পদ্ধতি, সেটা নিয়ে আলোচনা করছিলাম, সেটা দিয়ে শেষ করবো আজকের অনুষ্ঠান। ট্রিটমেন্ট পদ্ধতি যেটা বলতে চাই যে এখন আমাদের মেইন হচ্ছে সার্জারি, মানে সার্জারির মাধ্যমে যে কোনো ক্যান্সারকে আমরা চিকিৎসা, মানে যেটা আর্লি স্টেজে থাকে সার্জারির মাধ্যমে, যে ব্রেস্ট হোক বা ধরো সাপোজ ব্রেস্ট ক্যান্সার, আমরা যদি আর্লি স্টেজে থাকে আমরা সার্জারির মাধ্যমে ওটা কেটে বাদ দিয়ে ব্রেস্টটাকে, যেটাকে বলে মডিফাইড রেডিক্যাল ম্যাসেক্টমি বা এমআরএম বা সিম্পল ম্যাসেক্টমি, ব্রেস্ট প্লাস অ্যাক্সিলারি লিম্ফ নোড কেটে আমরা বাদ দিতে পারি। কিন্তু যদি খুব বড় টিউমার থাকে এবং টিউমারের সাইজ যদি আরো বড় হয়, 4 সেন্টিমিটার 8 সেন্টিমিটার এরকম হয়, সেক্ষেত্রে আমরা কেমোথেরাপি দিয়ে ব্যাপারটাকে ছোট করে তারপর সার্জারি করে রেডিওথেরাপি করে আমরা কিন্তু, এবং তারপরে আমরা কি করি হরমোনাল থেরাপি। এবং এই হরমোনাল থেরাপি কিন্তু 5 ইয়ারলি চলে এবং এই পুরো পদ্ধতিটা অনেক লেংদি লম্বা প্রসিডিওর, কিন্তু ঠিক মতো চিকিৎসা, আমি আগে বলেছি, ঠিক মতো করলে কিন্তু পেশেন্ট সম্পূর্ণ লাইফে ফিরে আসতে পারবে। একদমই এখানটাই আমাদের আরো জানার উদ্দেশ্য ছিল যে ক্যান্সার মানেই জীবন শেষ নয়, ক্যান্সার মানেও নতুন একটা অধ্যায় শুরু করা। আর একটা ওই যে কথা আছে না যে কখনো শেষ বলে কিছু হয় না, সুতরাং শেষ থেকেও শুরু করার আরেকটা নতুন অধ্যায়, নতুন প্রচেষ্টা। তার আগে দরকার সঠিক ডায়াগনোসিস, স্ক্রিনিং, সিমটম ইস্যু যেগুলো হচ্ছে সেগুলোকে নিয়ে ফেলে না রেখে, অযথা সময় নষ্ট না করে সত্বর যোগাযোগ করা। এই কিছু কিছু বিষয় যদি আমরা মাথায় রাখতে পারি তাহলে আমরা সুস্থতাকে অনেক তাড়াতাড়ি ধরতে পারি। অনেক অনেক ধন্যবাদ জানাবো স্যার আপনাকে। ধন্যবাদ অবশ্যই আপনাদেরকে। নমস্কার।